আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে সমাস। সমাস নিয়ে আমাদের নানা ধরনের মিথ আছে। সমাস পড়তে লাগলে 9 মাস, এরকম আহামরি কিছুই না। আসলে আলটিমেটলি আপনি যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন বা বোঝার চেষ্টা করেন তাহলে সমাস সহজে বোঝা সম্ভব, তবে একটু প্র্যাকটিসের ভেতরে থাকতে হয়। চলুন আমরা সমাস নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে আমরা পড়ব সমাসের প্রাথমিক আলোচনা। তাহলে চলুন আমাদের সমাস, তাহলে আমরা পড়ব হচ্ছে সমাসের প্রাথমিক আলোচনা। প্রাথমিক যে ধারণা আছে সেই ধারণাগুলো আমাদেরকে একটু দেখতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় প্রথমে আসা হচ্ছে এসএসসি লেভেলে আসা হচ্ছে আমাদের অবজেক্টিভ, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে আসে আমাদের সমাসের বিভিন্ন ব্যাখ্যা সহ বাক্য সহ সমাস নির্ণয়, এটা আসে। এরপরে আমরা যদি বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা যাই তখন আবার সমাজ থেকে ছোট ছোট অবজেক্টিভ আসে, অনেক সময় ছোট ছোট লিখিত টিকা এরকম বিষয় আসে। চলুন তাহলে সমাসের প্রথম প্রাথমিক ধারণা হচ্ছে, প্রথমে আসছি সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ হচ্ছে, সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ বা একপদীকরণ একপদীকরণ হচ্ছে এক পদে রূপান্তর করা। এরকম পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে। তাহলে সমাস শব্দ অর্থ আমরা পেলাম মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। এবার আসি সমাস কিসের মিলন। সমাস হচ্ছে শব্দের মিলন। সমাস হচ্ছে কিসের মিলন? সমাস হচ্ছে শব্দের মিলন। তাহলে শব্দ সম্পর্কে আলোচনা আমাদের এখানে আছে। এবার আসি শব্দের মিলন যদি হয় তাহলে সমাস কাকে বলে? একাধিক শব্দ মিলে একটি শব্দ গঠন করার প্রক্রিয়াকে সমাস বলে। সমাস বলে। এই পর্যন্ত পেলাম আমরা হচ্ছে 3টা তথ্য। একটা হচ্ছে সমাস শব্দের অর্থ, 2 সমাস কিসের মিলন, সমাস হচ্ছে শব্দের মিলন। স্যার প্রশ্ন আছে, কি প্রশ্ন? শব্দ কাকে বলে? শব্দ কিভাবে চিনব? শব্দ মনে রাখবেন অর্থ। কিসের অর্থ? একাধিক ধ্বনি মিলে যদি একটু অর্থ প্রকাশ করে তাহলে ওই ধ্বনি সমষ্টিকে বলা হবে শব্দ। আবার বলছি, একাধিক ধ্বনি মিলে যদি একটু অর্থ প্রকাশ করে তাহলে শব্দ হবে। যদি অর্থ প্রকাশ না করে তাহলে সেটা কোনোভাবেই শব্দ হবে না। ক্লিয়ার? শব্দ হতে অর্থ থাকতেই হবে। আসি এরপর আর কিছু তথ্য আছে। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা একটা প্রশ্ন যে স্যার সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও আসে। সমাস ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। এটা আবার আলাদা করে যখন টপিকে আলোচনা করবো তখন বিস্তারিত আলোচনা করবো। সমাস ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। কোন তত্ত্বে? শব্দ তত্ত্বে আলোচিত হয়, মানে আলোচনা করা হয় আর কি। এবার আসি সমাস, তাহলে কোন ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়, এরকম অবজেক্টিভ আকারে আসবে। এই হচ্ছে সমাসের প্রাথমিক আলোচনা। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার সমাসের নিয়ম বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে? প্রশ্ন হতে পারে না? মনে রাখবেন, সমাসের নিয়ম বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে আসছে। সমাস সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। এই হচ্ছে আমাদের সমাস সম্পর্কে প্রাথমিক আলোচনা। তার কি কি আলোচনা করলাম? 6টা পয়েন্ট। নাম্বার 1 সমাস শব্দের অর্থ, 2 সমাস কিসের মিলন, 3 সমাস কাকে বলে, 4
পড়েছি হচ্ছে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। 5 সমাস কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। এই হচ্ছে 5টা বিষয় প্রাথমিকভাবে, আরো বিস্তারিত অনেক আলোচনা আছে। এবার আসি সমাসের প্রকারভেদ। ভাইটাল কোশ্চেন, স্যার সমাস কত প্রকার? সমাস কত প্রকার এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে সমাসের প্রকারভেদটা একটু বিস্তারিত জানতে হবে। সমাসের প্রকারভেদটা বিস্তারিত জানতে হবে। তাহলে আমি একটু শিরোনাম করে নিই। প্রকারভেদ, প্রকারভেদ। এখন আসি প্রকারভেদ, কত ভাবে সমাসকে প্রকারভেদ করা যায়? 3 ভাবে স্যার, 3 ভাবে সমাসের প্রকারভেদ করা যায়। 3 ভাবে প্রকারভেদ করা যায়, কিরকম? 1 নম্বর হচ্ছে, তাহলে একটু দেখি আমাদের 3 বার কি কি। 1, 2, 3। 1 আছে সাধারণ বা মোট, মানে সাধারণভাবে বা মোট ভাবে সমাস হচ্ছে সাধারণ বা মোট। 2 নম্বর আছে প্রধান বা মূল, প্রধান বা মূল। আর 3 নম্বর হচ্ছে অপ্রধান, অপ্রধান। আমাদের সাধারণ বা মোট সমাস হচ্ছে কয় প্রকার? 6 প্রকার। সাধারণ বা মোট সমাস হচ্ছে 6 প্রকার। প্রধান সমাস হচ্ছে 4 প্রকার, অপ্রধান 4 প্রকার। কি কি? সাধারণ সমাস মোট হচ্ছে 6 প্রকার। 1, 2, 3, 4, 5, 6। প্রথমে 1 নম্বর দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানানে খেয়াল রাখবেন, প্রথম দ্বয়ের নিচে বফলা, নয় দ্বয়ের সাথে যে নয় দ, এটার সাথে বফলা, ন সংযুক্ত দ তার সাথেও বফলা, দ্বন্দ্ব। বফলা দিতে হবে না, তবে আপনার বানান ভুল। 2 নম্বর আছে দ্বিগুণ। 3 নম্বর আছে কর্মধারয়, কর্মধারায় নেওয়া, কর্মধারয়। কেমন? রয়ের পরে কি নাই? আকার নেই। 4 নম্বর আছে তৎপুরুষ, তৎপুরুষ। 5 নম্বরে হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহি। আর 6 নম্বর হচ্ছে অব্যয়ী ভাব। 6 নম্বরে কি? অব্যয়ী, দুঃখিত, সরব বয়জফল অন্তস্থ দীর্ঘিকার ভয়কার ভাব, অব্যয়ী ভাব। এই 6টা হচ্ছে সাধারণ মোট সমাস। তাহলে এখন প্রশ্ন উত্তর পেয়েছেন আশা করি যে সমাস স্যার পরীক্ষার ভিডিও বলে দিবে সমাস কত প্রকার। যদি স্যার আসে সমাস কত প্রকার? 6 প্রকার। সমাস প্রধানত কত প্রকার? 4 প্রকার। অপ্রধান সমাস কয়টি? 4টি। এভাবে করে প্রশ্ন আসবে। অপ্রধান সমাসটা আমরা লিখে নিই। 1, 2, 3, 4। 1 এর অপ্রধান সমাস হচ্ছে অলোক সমাস। 2 আছে প্রাদি সমাস। 3 আছে নিত্য সমাস। আর 4 আছে হচ্ছে নৈয় সমাস। এটা অনেকে প্রশ্ন করেন স্যার এটার উচ্চারণটা কি? উচ্চারণ হচ্ছে ন আর ইয়, উচ্চারণ হচ্ছে নৈয়, নৈয় সমাস। এবার আসি স্যার তাহলে এই প্রধান সমাস বা মূল সমাস 4 প্রকার, সেগুলো কোনগুলো? সেগুলো জানতে হলে স্যার একটু খেয়াল করতে হবে আমাদের সাধারণ বা মোট সমাস কিরকম। কোন ব্যাকরণ বিজ্ঞান দাবি করেন দ্বিগু সমাসের যা বৈশিষ্ট্য, দ্বিগু সমাস যেভাবে শব্দ গঠন করে সেটা কর্মদ্বারের সমাস দিয়েই নির্ণয় করা হয়ে যায়। মানে দ্বিগু সমাস যে প্রক্রিয়া শব্দ গঠন করে, কর্মদ্বারের সমাস একই প্রক্রিয়া শব্দ গঠন করে। সেই যুক্তিতে তারা দ্বিগু সমাসকে আলাদা শ্রেণী হিসেবে পড়তে চান না, তারা দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত দাবি করতে চান। আরেকটা সমাস নিয়ে আপত্তি আছে ব্যাকরণ বিজ্ঞানের, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। দেখ অব্যয় হচ্ছে কাকে বলে? অব্যয়ীভাব সমাস চিন্তা হলে আপনাকে অব্যয় চিনতে হবে। অব্যয় হচ্ছে বলে দেই ধারণাটা, তাহলে ক্লিয়ার হবে। অব্যয়ের আলাদা বিশাল আলোচনা আছে, বিশদ আলোচনা পরে হবে। অব্যয় হচ্ছে যেই সব ধ্বনির বা যেই সব শব্দাংশের কোনো নিজস্ব অর্থ নাই, কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। কিরকম পরিবর্তন? যেমন এগুলো স্ত্রী পরিবাচক, এগুলো নির্ণয় করা যায় না, এক বচন বহু বচন বোঝা যায় না, বা এগুলোর বচন ভেদ করা যায় না, এক বচন বহু বচন, বা এগুলো দিয়ে ক্রিয়ার কাল পরিবর্তন করা যায় না, যে অতীত বর্তমান ভবিষ্যৎ এরকম বচন বা মানে বাচ্যুক্তি এরকম কিচ্ছু করা যায় না। এগুলো হচ্ছে, একটা উদাহরণ দিয়ে দেখেন, আ দিয়ে আপনি কি বুঝেন? আছে কোন অর্থ? অতীত বর্তমান ভবিষ্যৎ বোঝা যায়, এক বচন বহু বচন কিছু বোঝা যায়? যাচ্ছে না। তাহলে এটা যদি
এখন এটা একটা শব্দের সাথে যুক্ত করি, জন্ম। তাহলে জন্ম শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা বা ভূমিষ্ঠ হওয়া। তাহলে এটার একটা অর্থ আছে না শব্দ, বাট এটার কোনো অর্থ আছে না। তাহলে এটা হচ্ছে এক ধরনের অব্যয়। এখন এই অব্যয়টা একটা মূল শব্দের পরে আগে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করেছে আ জন্ম, আ জন্ম। তাহলে দেখেন আয়ের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অন্য একটা শব্দের আগে যুক্ত হয়ে মূল শব্দটির অর্থ পরিবর্তন করে নতুন শব্দ গঠন করতে পেরেছে। এইটা তো উপসর্গের কৌশল। উপসর্গতে এইভাবে শব্দ গঠিত হয়, মূল শব্দের আগে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে মূল শব্দের অর্থ পরিবর্তন করে যে নতুন শব্দ গঠন করে সেটাকে বলা হয় উপসর্গ। তাহলে এটা তো এক ধরনের উপসর্গ। এই যুক্তিটা এনেই এক শ্রেণীর ব্যাকরণ বিজ্ঞান দাবি করেন যে অব্যয়ভাব সমাস থেকে শব্দগুলো গঠিত হয়, সেই শব্দগুলো তো আমরা চাইলে উপসর্গ দিয়েও গঠন করতে পারি। কি উপসর্গ দিয়েও গঠন করতে পারি? যদি উপসর্গ দিয়ে গঠন করতে পারি তাহলে একই শব্দ একাধিক গঠন প্রক্রিয়া পড়ার প্রয়োজনটা কি? এই যুক্তিতে তারা অব্যয়ভাব সমাসটাকেও কি প্রধান সমাসে আনতে চান না। আশা করি এখন বুঝতে পেরেছেন যে আমাদের সাধারণ মোট 6টা সমাসের ভিতরে কোন 2টা সমাস বাদ গেছে এবং কেন ব্যাকরণ বিজ্ঞান বাদ দিতে চান। আরো একটা বলে দেই, সেটা হচ্ছে এই কর্মদ্বারা সমাসকেই কোন ব্যাকরণ বিজ্ঞান বলতে চান যে তারা দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। কর্মদ্বারা সমাস আলাদা করে পড়ার দরকার নাই, সেটা দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত, কিন্তু সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিতভাবে যুক্তিতর্কে আনা প্রমাণ করা সম্ভব না বা গ্রহণযোগ্যতা নাই। এই কারণে এটা এখন পর্যন্ত ব্যাকরণের ভাবে প্রচলিত না। তাহলে আমরা আমাদের প্রধান কয়টা সমাস পেলাম স্যার? 4টা সমাস। কি কি? নাম্বার 1 দ্বন্দ্ব সমাস। তাহলে প্রধান সমাসের 4টার একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 নম্বর হচ্ছে কর্মধারয় সমাস, 3 নম্বরে হচ্ছে বহুব্রী সমাস, আর 4 নম্বর হচ্ছে দুঃখিত তৎপুরুষ সমাস। 3 নম্বরে তৎপুরুষ সমাস, তৎপুরুষ, আর 4 নম্বর হচ্ছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি। এই 4টা হচ্ছে আমাদের প্রধান সমাস হিসাবে। কিন্তু তাহলে এখন যদি সমাসের প্রকার জিজ্ঞেস করে আমরা ডিটেইলস মানে অন্তত কনফিডেন্টলি জেনে থাকতে পারবো আশা করি যে আমাদের প্রধান বা মোট সমাস হচ্ছে সাধারণ সমাস 6 প্রকার। যদি পরীক্ষায় সরাসরি আছে সমাস কত প্রকার? 6 প্রকার। তারপরে যদি উল্লেখ করা যায় সরাসরি সমাস মূলত কত প্রকার বা সমাস প্রধানত কত প্রকার, তাহলে 4 প্রকার। আবার সমাস অপ্রধান সমাস কতটি? 4টি। এবং এখানে নাম সহ আমরা দিয়ে দিলাম। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী আলোচনায়। আমাদের এই আলোচনার এই অংশটা স্যার খুবই আবার বলছি স্যার খুবই গুরুত্বপূর্ণ। কেন? আপনি সমাস চিনতে হলে সমাসের এই এখন যে টপিক আলোচনা করি সেটা হচ্ছে সমাসের পরিভাষা। সমাসের পরিভাষা না চিনলে আপনি কোনোভাবেই সমাস নির্ণয় করতে পারবেন না। যেটাই বলে দিচ্ছি স্যার, আজকের এই ক্লাস যারা মিস করবেন তারা অবশ্যই দেখে নেবেন, কারণ এই ক্লাস যদি না দেখেন তাহলে আপনি সমাস কোনোভাবে নির্ণয় করতে পারবেন না। কারণ সমাসের চেনার ক্ষেত্রে প্রাথমিক যেই পরিভাষাগুলো এগুলো এখন আলোচনা করবো। তাহলে শিরোনামটা লিখে নিই পরিভাষা। এখন অনেকের আবার আপত্তি আছে স্যার পরিভাষা এই শব্দতে বুঝি না, মানে পরিভাষা নিয়ে এই শব্দতে বুঝি না, পরিভাষা কি সেটা কেমন বুঝবো? দেখেন স্যার একই দাগ 60-এর উপরে পড়লে সাদা একটা 60-এর উপরে যদি একটা কালো দাগ পড়ে তাহলে এরকম একটা দাগ পড়লে এই একই দাগ এটাকে আমরা বলতেছি কি দাগ। একই দাগ যখন আমরা দেখেন মূর্ধন্য দন্তন্য, মূর্ধন্যে অর্ধ মাত্রা বলি তাই না? তাহলে একই দাগ যখন ধ্বনির ক্ষেত্রে ব্যবহার করতেছি, বর্ণের ক্ষেত্রে অর্ধমাত্রা পূর্ণমাত্রা। একই দাগ ধরেন আমাদের জমির প্লট নাম্বার হচ্ছে 612, এই 612 দাগ নম্বরে আমাদের জমি। এটার মানে কি? এটার মানে হচ্ছে জমির পরিমাপ, জমির কি পরিমাপ বা পরিমাণ, এখানে কি পরিমাণ জমি আছে, এটা একটা প্লট, এটা একটা প্লট। এখন এখানকার এটা হচ্ছে 612 নম্বর প্লট। দ্যাট মিনস এই 612 নম্বর দাগে এটাকে জমির ক্ষেত্রে বলা দাগ নাম্বার। 612 নম্বর দাগে যে জমি আছে, যে পরিমাণ জমি আছে ওই পরিমাণ জমির মালিকানা। দ্যাট মিনস একই দাগ শব্দ এক এক ক্ষেত্রে এক এক রকম হয়ে গেল না? এইটাকে বলা হয় পরিভাষা। মানে একই শব্দ এক এক বিষয়ের ক্ষেত্রে এক এক রকম অর্থ ধারণ করলে সেটাকে বলা হয় পরিভাষা। আমাদের সমাসের ক্ষেত্রে এরকম কিছু শব্দ আছে যেগুলো আমরা ব্যবহার করি। যেমন দেখেন মাতা পিতা, দুঃখিত মাতা পিতা,
বা মা বাবা যা লিখে একটা কিছু লিখতে হলো। মাতা পিতা এখানে দুইটা শব্দ আছে, তাহলে মাতা পিতা দুইটা শব্দ আছে। মাতার এখন এটাকে যদি আমরা একটা, তাহলে এটা মাতা পিতা শব্দের কোথা থেকে পেলাম? মাতা পিতা শব্দটা পেলাম হচ্ছে মাতা ও পিতা। তাহলে মাতা ও পিতা এই তিনটা শব্দকে যুক্ত করে, এই তিনটা অংশকে যুক্ত করে ব্লেন্ডার করে একটা শব্দ পেয়েছি না, মাতা পিতা। তাহলে এতগুলো শব্দের বা এতগুলো অংশের সংযুক্ত বা সমস্ত রূপ হচ্ছে এইটা। এই কারণে এই শব্দটাকে বলা হয় সমস্ত পদ। এটাকে বলা হয় কি? সমস্ত পদ। সমস্ত পদের পূর্বে যে অংশ থাকে স্যার সেটাকে বলা হয় পূর্বপদ। সমস্ত পদের পূর্বে যে অংশ থাকে সেটাকে বলা হয় পূর্বপদ। সমস্ত পদের পরে যে অংশ থাকে সেটাকে বলা হয় পরপদ। সমস্ত পদের পরে যে অংশ থাকে সেটাকে কি বলা হয়? পরপদ। আসি ভাইটাল একটা বিষয়ে, এই সমস্ত পদে কয়টা শব্দ আছে? একটা হচ্ছে মাতা আর একটা আছে কি? পিতা। তাহলে সমস্ত পদে দুইটা শব্দ আছে না স্যার? হ্যাঁ, দুইটা শব্দ আছে। মনে রাখবেন, সমস্ত পদের প্রত্যেকটি অংশকে, সমস্ত পদের প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদাভাবে সমস্যমান পদ বলে। সমস্যমান পদ বলে। সমস্যমান পদ কোথায় থাকে? সমস্ত পদে থাকে। সমস্ত পদের যতগুলো শব্দ থাকবে, এখানে তো দুইটা আছে, দুইয়ের অধিকও থাকতে পারে। তাহলে মাতা পিতা হচ্ছে আমাদের সমস্ত পদ। আচ্ছা, এই শব্দটাকে যখন এই যে মাতা ও পিতা বানিয়েছি, এই যে অংশটা, এটা কি একটা শব্দের মতো মনে হয়? স্যার এটা কি একটা শব্দের মতো মনে হয়? না স্যার, কিসের মতো? বাক্যের মতো। এই যে সমস্ত পদকে যখন আমি বাক্যে রূপান্তর করবো, তখন সে বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। সমস্ত পদকে যখন আমরা বাক্যে রূপান্তর করি, তখন সেটাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেক নাম আছে বিগ্রহ বাক্য। এটা সরাসরি পরীক্ষায় আসে। ব্যাস বাক্যের আরেক নাম কি? বিগ্রহ বাক্য। আরো একটা নাম আছে স্যার, সমাস বাক্য। সমাস বাক্য। বিগ্রহ, স্যার এটা গ হবে, আমি একটু লিখে গেছে তো, বিগ্রহ বাক্য। তাহলে পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য, এইটা যদি আপনারা না জানেন, এখন আপনারা নিজেরাই বুঝতেছেন যে আসলে সমাসের সাথে এই শব্দগুলোই পরিচিত, সমাসের সাথে এই শব্দগুলোই ব্যবহৃত। এখন এসএসসি লেভেল অবজেক্টিভ আকারে আসবে, শব্দ দিব মাথায় রাখবেন স্যার, সমাস কিন্তু আমাদের নির্ণয় করতে হয় সমস্ত পদ দেখে। সমাস নির্ণয় করতে হবে কি দেখে স্যার? সমস্ত পদ দেখে। আপনার সমস্যমান পদ অনেকে মনে করেন কি মাতা ও পিতা এগুলো একটা শব্দ, না, ব্যাস বাক্যে সমস্যমান পদ থাকে না। সমস্যমান পদ সবসময় সমস্ত পদে। সমস্ত পদ যতগুলো শব্দ নিয়ে হয়েছে, প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে সমস্যমান পদ বলা হয়। এই হচ্ছে আমাদের সমাসের পরিভাষা। আপনি যদি সমাসের পরিভাষা না বুঝেন, তাহলে সমাস বুঝতে পারবেন না। আজ আমরা এই পর্যন্তই কথা বলবো স্যার। আমাদের এই যে সমাস সম্পর্কে বিশেষ করে পরিভাষা, সমাসের প্রকারভেদ, সমাসের প্রাথমিক আলোচনা, বিষয়াদিগুলো যদি স্পষ্ট ধারণা না থাকে, তাহলে সমাসের পরবর্তী যে আলোচনা, পরিচিতি, সমাস পরিচিতির যে ক্লাস, সেই ক্লাসগুলো বুঝবেন না। তো এক্ষেত্রে সমাসের পরিভাষাটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এরপরে যদি কেউ কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। চেষ্টা করব আপনাদের পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলো উত্তর বা বুঝিয়ে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।